सबका साथ सबका विकास হয়নি। নীরব মোদী কা সাথ বিজেপি কা বিকাশ হয়েছে। কি বলেছিল উগ্রপন্থা খতম, কালো টাকা ফিরবে। উগ্রপন্থা এমন খতম হলো, কার ফ্রিজে কি খাওয়ার আছে ওনারা জেনে যাচ্ছেন। কিন্তু 300 কেজি আরডিএক্স নিয়ে ঢুকে পড়লো, আমাদের 40 জন জওয়ানকে উড়িয়ে দিল পাকিস্তান থেকে এসে, সেটা খবরটা ওনাদের কাছে থাকে না। এইটা হচ্ছে আজকের দিনের উদাহরণ। নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিগত দিনগুলো আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন এবং আমার অনুষ্ঠানে আপনারা রীতিমতো কমেন্ট করে ভালো মন্দ এবং মনের ভাব প্রকাশ করেছেন, যার দ্বারা উৎসাহিত হয়ে আজও আমি আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসি। তা আজও একটি নতুন অনুষ্ঠান নিয়ে এসেছি। আশা করি যারাই নতুন দেখবেন একটু ধৈর্য ধরে সময় নিয়ে দেখবেন আমার অনুষ্ঠান। খুব সংক্ষিপ্ত আকারে অনেকগুলো বিষয় নিয়ে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করে থাকি। পুরোপুরি সব খুলে ডেট তারিখ দিন ক্ষণ দিয়ে বলি না এই কারণে, তাহলে একটা ঘটনার উপরেই আমাকে পুরো ভিডিওটা ক্লিপ করতে হবে। কতগুলোই নমুনা তুলে ধরি, তথ্য তুলে ধরি। যারা এই ভিডিও দেখেন বা যারা আগ্রহ থাকে তারা নিজেরাই চাইলে গুগল থেকে পরে পুরোটাই বিশ্লেষণ জানতে পারবেন, সত্য মিথ্যা। আজকের যেটা নিয়ে করতে যাচ্ছি, আজকের হলো রাজনীতি মানুষ বা কোনো নেতা যখন করেন নিজের স্বার্থে না ব্যক্তির স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে না জনগণের স্বার্থে না দেশের স্বার্থে, আজকের দিনে বোঝা মুশকিল হয়ে উঠেছে। না রাজনৈতিক নেতাদের রাজনীতিটা একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। আমি সর্বদলের নেতাদের কথা বলছি। দেখবেন প্রত্যেকটা দলের যারা হাইকমান্ড হয়, ধরুন নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, এদের মতন নেতারা তারা কিন্তু দল চেঞ্জ করে না। যদি পরাজিত হয়ে যায় বা পূর্বেও দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, এরা যদি পরাজিত হয়ে যায়, এদের দল যদি নিঃস্ব হয়ে যায়, তাও তারা হয়তো রাজনীতির থেকে মুছে যায়, কিন্তু তারা দল চেঞ্জ করে না। আর তারা এই 5 বছর একটা দলের হয়ে চাটন গাইল, পরের 5 বছর ঠিক যে দলটার হয়ে চাটন গেয়েছে তার বিরুদ্ধে বলছে, এটা কিন্তু তারা করেন না। তাই ভালো মন্দ তাদের উপরই নির্ভর করে এবং তাদের দিকেই মানুষ লক্ষ্য রাখে। আর যারা ওই দলের এসে টিকিট নিয়ে ভোটে দাঁড়িয়ে মানুষকে কথা দেয়, মানুষকে প্রলোভন দেখায়, মানুষকে আশ্বাস দেখায়, তারা হচ্ছে এক একটা অঞ্চলের নেতা, এক একটা ব্র্যান্ড হয়ে ওঠে এক একটা অঞ্চলের। আর সেই ব্র্যান্ড ভাঙিয়ে সে এক একটা দলে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের প্রয়োজনের জন্য, নিজের সুবিধার্থের জন্য সে ওই ব্র্যান্ডটাকে খাটিয়ে অন্য দলের গিয়েও প্রতীক চিহ্ন নিয়ে টিকিট নিয়ে সে ভোটে দাঁড়িয়ে যেতেন। এর জন্য দায়ী কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ। আপনি মানুন না মানুন একটু ভাবনা চিন্তা করে দেখুন, আপনি কিন্তু বলবেন হ্যাঁ। আমি কারো নাম করছি না। আপনারা দেখেছেন বিগত দিনগুলোতেও কেউ কোনো সরকারে থেকে সেই দলের একেবারে মুখপাত্র হয়ে, প্রধান বক্তা হয়ে, প্রধান দলের কাণ্ডারি হয়ে দলের সম্বন্ধে, দলনেত্রীর সম্বন্ধে, দলনেতার সম্বন্ধে এত প্রশংসা যা মানে কল্পনা করার বাইরে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সেই নেতাই 80 ডিগ্রি ঘুরে গিয়ে অন্য দলে এসে সেই দলের প্রতীক নিয়ে গলা ফাটিয়ে আবার সেখানেও জিতে যাচ্ছে। তো আমরা কিন্তু সেইগুলো বিচার করি না। আমরা কিন্তু আবেগে দল দেখে উনি এসছেন তো কী হয়েছে, আমার দলে এসছে তো আমি ভোট দিয়ে দিলাম। তাহলে আজকের যখন করাপশন করে চিৎকার করি, তাহলে সেই করাপশনের অংশীদার কিন্তু আমরাও। কারণ ওই লোকটিকে জিতিয়েছি কিন্তু একসময় আমরাই, মানে আমরা বলতে এই ভারতবর্ষের মানুষই জেতায়, বাইরের থেকে এসে তো কেউ ভোট দেয় না। এবং তার হয়ে মিছিল মিটিংয়ে সাধারণ মানুষ হাঁটে, গলা পাঠায়, তার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়, সে জিতিয়ে তাকে কিন্তু এই এক দল, ওই দল, ও দল, সে দল, সকালে একরকম কথা, বিকেলে একরকম কথা বলার সুযোগটা আমরাই করে দিই। আবার আমরা কি করি, রাজনীতির স্বার্থে নিজস্ব ফ্যামিলির মধ্যেই দেখা যায় এক ভাই এক দলে, আরেক ভাই আরেক দলে। ভাবতে পারেন, এবার ভাইয়ে ভাইয়ে বাকযুদ্ধ হয়, সেটা একরকম কথা, কিন্তু দেখা যায় যে শত্রুর থেকে প্রকট হয়ে যায় ভাইয়ে ভাইয়ে রাজনীতি নিয়ে, একে অপরের ক্ষতি করতে ব্যস্ত হয়ে যায়। আমরা একবার তখন ভাবি না যে এ আমার রক্তের রিলেশন, আমার নিজের ভাই। মানে রাজনীতিটা এতটাই তাদের কাছে প্রযোজ্য হয়ে পড়ে, প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু সকল মানুষ যদি
সত্যনিষ্ঠার সহিত যে কোনো দলের খারাপটা দেখলে খারাপ বলা, বিরোধিতা করা, ভালোটার প্রশংসা করা, যদি এটা আমরা করি তাহলে কিন্তু এত করাপশন বলুন, এত কিছু নেতারা আমাদের সাধারণ মানুষের উপরে যে যখন কোনো রকম অত্যাচার বলুন বা অমানবিক ব্যবহার বলুন বা এমন কোনো আইন যা সাধারণ মানুষের পক্ষে খুব জীবনযাপন করা কষ্টদায়ক হয়ে ওঠে, সেটা কিন্তু করতে পারে না। তাই এর জন্য দায়ী আমরা। এবার একটু প্রসঙ্গটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন, একবার ভেবে দেখুন, আজকে পালা বদল হয়েছে। পালা বদল হওয়ার সাথে সাথে আমরা কী দেখলাম, যে বহু মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে কালকেরও বিগত পুরনো সরকারের প্রশংসার পঞ্চমুখ ছিলেন, যারা চোর বলতেন না, মমতাময়ী বলতেন, জনদরদি নেত্রী বলতেন, মিছিলে হেঁটেছেন, অনেক কিছু করেছেন, তারাই আজকে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখলে তৃণমূলকে চোর, ডাকাত, অনেক কিছু তাদের মুখ থেকেই বেরোচ্ছে। তাহলে আপনি কি করছেন? আপনি কিন্তু আপনার সমাজের ভালো চাইছেন না, আপনি কারো ভালোর জন্য না, দেশ আপনার কাছে জাহান্নুমে যাক, সমাজ আপনার কাছে জাহান্নুমে যাক, আপনি আপনার স্বার্থ সিদ্ধির জন্য আপনি নিজেকে চেঞ্জ করছেন। যখন তখন আপনিও করাপশনের অংশীদার হচ্ছেন। একবার একাকিত্ব কথাটি ভেবে দেখবেন এবং বুকে হাত দিয়ে ভাববেন যে সত্যি কি আপনি সত্যের সাথে আছেন, এবং মিথ্যাটাকে প্রমাণ করানোর জন্য নিজেকে পুরো বিক্রি করে দিচ্ছেন। কেউ যদি বলে অমুক লোকটা চোর, তা আপনি গিয়ে সেখানে সামিল হচ্ছেন আপনিও বলার জন্য, কারণ আপনাকে এখন বলতে হবে আপনি চেঞ্জ হয়েছেন, তাই বলতে হবে বলে বলছেন, কিন্তু আপনি জানেন ওই ব্যক্তি চোর না। তাহলে কি আপনি করাপশনে যুক্ত নয়? আপনিও যুক্ত, আমিও যুক্ত। তাই এর থেকে প্রথমত কথা, ভারতবর্ষের মানুষকে বিরত থাকতে হবে। তাই আমরাই পারি নতুন কিছু সৃষ্টি করতে, রাজনৈতিক চিন্তা ভাবনা পরিবর্তন করতে। একটা কথা বলি, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা করেই বলি, উনি যথেষ্ট বুদ্ধিমান এবং চালাক, চতুর, যাই বলুন না কেন, এবং সুবক্তা এবং লড়াই করার মতন নেতা, এটা স্বীকার করতেই হবে। যখন উনি তৃণমূলে ছিলেন, তৃণমূলটাকেও ওই জায়গায় আনার অনেকটাই অবদান ওনার ছিলেন, এটা অস্বীকার করা যাবে না, এতে কোনো রকম দ্বিমত নেই। বিশেষ করে আমার মতন মানুষ খুব কাছ থেকে দেখেছি এবং সত্যি একজন নেতা, এটা মানতে হবে। কিন্তু তার সাথে সাথে এটাও মানব, তখন মোদিজির বিরোধিতা ওনার থেকে ভালো কেউ করতে পারতেন না। উনিই বলেছিলেন মোদিজির আমলে সব থেকে বেকারত্ব বেড়েছে, নোটবন্দি করে দেশের ক্ষতি করেছে, জিএসটি করে ক্ষতি করেছেন, শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছেন, অর্থনৈতিক ডুবিয়ে দিয়েছেন, বহু সমালোচনা করেছেন আমাদের এখন বর্তমানের মুখ্যমন্ত্রী। কিন্তু আজকের উনি বলছেন 100 ডিগ্রি ঘুরে গিয়ে যে না, মোদিজিই পারে একমাত্র দেশকে এগিয়ে নিয়ে যেতে, বিশ্বগুরু, ওনার মতন নেতা নেই। তাহলে আমরা কোনটাকে বিশ্বাস করব? আগে এই জায়গাটা আমাদের মধ্যে ঠিক করতে হবে। যেরকম উনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন উনি বললেন হকার উচ্ছেদ করতে গেলে আমার উপরে বুলডোজার চালাতে হবে, আমি গিয়ে বাধা দেবো। এখন উনি হকার উচ্ছেদ করলেন। স্মার্ট মিটার, পূর্বের সরকার থাকাকালীন আপনারা দেখেছেন স্মার্ট মিটার ঘরে ঘরে লাগাচ্ছিল, এটা কিন্তু কেন্দ্রের প্রজেক্ট। তখন উনি রাজ্য সরকারের মাথার উপরে চাপিয়ে দিচ্ছিলেন, যে রাজ্য সরকার চাইছেন বলেই আজকের স্মার্ট মিটার লাগাচ্ছেন, এবং এর জন্য আমাদের এক্সট্রা বিল দিতে হবে, এবং প্রতি মাসের বিল প্রতি মাসে দিতে হবে, এবং সাধারণ মানুষের কাছে হয়তো আজকের পয়সা নেই, তাই বিলটা যে 5 দিন পরে দেবে সেই উপায় থাকবে না, এতে সাধারণ মানুষ বিপদে পড়বে। তাই আপনাদের বাড়িতে যদি স্মার্ট মিটার লাগাতে যায়, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। এই মুখ্যমন্ত্রীর মুখে বাণী, এটা আমার কাছে প্রমাণ হচ্ছে। কিন্তু আজকের উনি কি বলছেন? স্মার্ট মিটার অবশ্যই লাগাতে হবে, সামনের মাস থেকে স্মার্ট মিটার প্রত্যেক বাড়িতে বাড়িতে লাগবে। তাহলে এই যে দ্বিচারিতা, এইটার যদি আমি এখন মানুষের সামনে তুলে ধরি বা এই আজকে ভিডিওতে বলছি, তাহলে আমি অপরাধী, আমি বিরোধিতা করতে পারবো না। তাহলে আমাকেও পাল্লা ভারী দেখে উনি যেটা বলছেন সেটাকে ঠিক বলে মানতে হবে, বা আমাকে অন্ধভক্ত সাজতে হবে, না হলে আমি তৃণমূলপন্থী, না হলে আমি সিপিএমপন্থী। এটা কিন্তু না। আমি যদি একজন ভারতবাসী হই এবং যদি সমাজতান্ত্রিক মানুষ, সত্যটাকে সত্য বলবো, মিথ্যাটাকে মিথ্যে বলবো। আমেরিকা বলছে এই বিশ্বগুরুর সম্বন্ধে, আমি চাইলে 10 মিনিটে মোদিজির রাজনীতি ক্যারিয়ার শেষ করে দিতে পারি। যখন প্রেস কনফারেন্স করে এরকম একজন আমেরিকান প্রেসিডেন্ট বলছে,
আর তার সাথে সাথে আমার ভারতবর্ষের অনেক মানুষও বলছেন আমেরিকার কাছে মোদিজি বিক্রি হয়ে গেছেন। কোনো অন্ধভক্ত বা কোনো যারা বিজেপি সমর্থক আছেন তারা কেউ কি বলছেন যে এমন কি করেছেন মোদিজি যে আমেরিকার কাছে মাথা নত করছেন? রাশিয়া আমাদের সস্তায় তেল দিতে চাইছে, যা দীর্ঘদিনের বন্ধু এবং অনেক বিপদের বন্ধু, তাদের থেকে আমরা তেল নিতে পারছি না এই আমেরিকার কথার জন্য। ইরানের সাথে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। একসময় ভারতীয় ব্যাংকগুলো যখন ডুবে যাচ্ছিল, ইরান অর্থ দিয়ে সাহায্য করে ব্যাংককে বাঁচিয়েছে। যখন প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ভারতবর্ষের বিরোধিতা করেছে, ইরান আমাদের পাশে দাঁড়িয়েছিল মুসলিম কান্ট্রিগুলো। সেই দেশে আজকের এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে আমরা সেখান থেকে সস্তায় তেল নিতে পারবো না, আমেরিকার থেকে নিতে হবে। আমেরিকা ঠিক করে দেবে কত দামে কিনবো, কার থেকে কিনবো, আমরা মেনে নিতে হচ্ছে। এমন কি আছে? এর বিরোধিতা কি কেউ করছে? কেন করছেন না? না আপনাকে পাল্লা ভারীর দিকে থাকতে হবে, তাদের হাতে হ্যাঁ মেলাতে হবে। সত্য মিথ্যা জাহান্নামে যান। আপনার জীবন বিপন্ন হোক না কেন, আপনি যতই আপনার প্রজন্ম, আপনার ছেলে মেয়ে যতই অসুবিধায় পড়ুক না কেন, চাকরি পাক আর না পাক, আপনাকে ওই দল ভারী দেখে তার দিকেই থাকতে হবে। রাজনীতি থেকে বিরত থাকুন না, রাজনীতি করতেই হবে। যে কোনো দলই হোক, কি তৃণমূল, কি সিপিএম, কি বিজেপি, কি কংগ্রেস, একটা না একটা করতেই হবে, তাদের সাথে পা মেলাতেই হবে। এরকম তো বাধ্যবাধকতা নেই। যারা রাজনীতি করছে তাদেরকে করতে দিন, আপনি আপনার সঠিক জায়গায় থাকুন। সেটাও তো না পাড়ায় কে অমুক দলটা করে তার সাথে হিংসাত্মক ব্যবহার করতে হবে, তাকে মারতে হবে যেহেতু আপনার বিরোধী দল করে। সে তো আপনার পাড়া প্রতিবেশী। কালকে আপনার ফ্যামিলিতে একজন মারা গেলে ওই পাশের মানুষটাই তো আপনার বিপদে এসে পাশে দাঁড়াবে। এটা কেন আমরা ভাবি না? তার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে, ধর্মীয় অনুষ্ঠান হোক, চাই কোনো বিয়ে শাদী হোক, জন্মদিন হোক, আপনাকে তো নিমন্ত্রণ করবে, আপনাকে তো আপ্যায়ন করবে, আপনিই তো যাবেন অতিথি হয়ে। তাহলে সেই মানুষটির সাথে রাজনৈতিক রং যখন আলাদা, তার সাথে শত্রুতা করতে হবে, তাকে মারতে হবে? কেন কেন এই হিংসা আসবে? তাহলে আমরা কি দেশকে ভালোবাসি, কি সমাজকে ভালোবাসি? একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন না? দ্বিতীয়ত কথা, ভোটের পরে 4বার পেট্রোলের দাম বাড়ল। কোনো অন্ধভক্ত হোক, সাধারণ মানুষ হোক, কারো মুখে কিন্তু কুলু ওঠে দিয়েছে, না বাবা পাল্লা ভারীর দিকেই থাকতে হবে, বলা যাবে না। কিন্তু বিগত সরকারের আমলেতেও এই যিনি বিরোধী দলনেতা ছিলেন তিনিও, এবং এই বাংলার মানুষ একটা মূল্যবৃদ্ধি দেখলেই অনেক কথা বলতেন, অনেক আঙুল তুলতেন। মমতা ব্যানার্জি ট্যাক্স বেশি নিচ্ছে, অমুক করছে, তমুক করছে, তাই অন্য রাজ্য তেল সুবিধা দিচ্ছে, অন্য রাজ্য ইলেকট্রিসিটি সুবিধা দিচ্ছে, এগুলো তো বলতেন। রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে গলা ফাটিয়ে বিরোধিতা করতেন। তাহলে এখন কেন পারছেন না? ভয় পাচ্ছেন, তাই তো? এটা বুঝতে হবে যে আপনার বাক স্বাধীনতা কোথায়। দ্বিতীয় কথা, এখানে বাংলায় অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, অমুকের আমলে তমুকের আমলে এই হয়েছে, সে শিক্ষা ব্যবস্থা লাটে তুলে দিয়েছে, এরকম। তাহলে যেখানে উত্তরপ্রদেশ মডেল করতে চাইছেন বাংলাকে, সেই উত্তরপ্রদেশে 2017 সালে 1,63,000 স্কুল ছিলেন, আর 2024 সালে একটু তথ্যটা ঘেটে দেখবেন, সেখানে 1,37,000 স্কুল দাঁড়িয়েছে। তাহলে এত হাজার স্কুল যে সেখান থেকে উঠে গেল, ওই তা নিয়ে তো কেউ সমালোচনা করেন না, তা নিয়ে তো মুখ খুলে বলেন না। জানি বলবেন না, একটাই কারণে, ভয় আতঙ্কে। কিন্তু এই আপনার ভয় আতঙ্ক বা পাল্লা ভারীর দিকে থাকাতে আপনি আপনার ক্ষতি করছেন, সমাজের ক্ষতি করছেন। দেখুন, সরকার যেই চালাক না কেন, বিজেপি চালাক, তৃণমূল চালাক, কংগ্রেস চালাক, যাই হোক, যেটা ভুল তো ভুল, যেটা সঠিক তো সঠিক। যখন ভালো কাজ করবে প্রশংসা করবেন, সেটাই তো আমাদের কাজ হওয়া উচিত। তাহাতে সমাজ বা দেশের উন্নতি হয়। তারপরে আজকের গোমাতাকে, গরুকে গোমাতা বলবো, কুরবানি ঈদ হতে দেবো না, এই না সেই না, মোল্লার বাচ্চা, অমুক তমুক, অনেক কথাই আমরা বলি হিন্দুরা। আমিও একজন সনাতনী ঘরের সন্তান। কিন্তু যারা বিজেপি করেন তারা একবারও বলেন না তো যে উত্তরপ্রদেশে হিন্দু ব্যবসায়ী আজকের বিপ এক্সপোর্ট কোম্পানি খুলে বসে আছে, মানে গো মাংস বিক্রি করার এক্সপোর্ট কোম্পানি খুলে বসে আছে, যা সেই আরব কান্ট্রি থেকে শুরু করে ওমান দেশে টন টন গোমাংস পাঠানো হচ্ছে কেটে। তাহলে সেই গোমাতাকে কেটেই তো পাঠাচ্ছে। সেখানে আপনি কি দেখতে যাচ্ছেন 6 মাসের বাচ্চাকে কাটছে না 14 বছরের গোমাতাকে কাটছে তো? তার বিরুদ্ধে করছেন কি? বুকে হাত দিয়ে একবার ভাবুন তো। না আপনাকে পাল্লা ভারী যেদিকে সেদিকে থাকতে হবে, তাই আপনি সুরে সুর মেলান। বিবেককে নিজের প্রশ্ন করুন। কথাগুলো খারাপ লাগলে একবার ভাবুন যে সত্যি বলছি কি মিথ্যা বলছি। দ্বিতীয় কথা, 70 বছর কংগ্রেস এই দেশটা চালিয়েছে, মানে রাজত্ব করেছেন, প্রধান দল হিসাবে থেকেছেন এবং কেন্দ্রশাসিত দল হিসাবে থেকেছেন। তাদের রাজনৈতিক অর্থভাণ্ডার, রাজনৈতিক তহবিলে যে পরিমাণ অর্থ, তাহলে প্রচুর থাকা উচিত। কিন্তু তার থেকে কয়েক হাজার গুণ বেশি ভারতীয় জনতা পার্টিতে। আমরা কোনোদিন তা নিয়ে বলে দেখেছি বা ভেবে দেখেছি? ভাবিনি। আর আজকের দেশের উপরে এতটাই অর্থ সংকট যে চলে এসছে,
$12,000 সোনা বিক্রি করতে হয়েছে মোদী সরকারকে। আবার একটি মেডিসিন কোম্পানিকেও ইতিমধ্যে মোদিজি বেসরকারি করে দিয়েছেন। তাতে কি আপনি লাভবান? আপনার দেশ মজবুত হলো, আপনার দেশ শক্তিশালী হলো, যিনি কিনা বিশ্বগুরু, অর্থনীতি নাকি চাঙ্গা করেছে। আপনাদের মুখে কোনো সময় শুনবো না যে না মোদিজি আমলে অর্থনীতি খারাপ হয়েছে বা দেশ ডুবছে, দেশে কর্মহীন হচ্ছে মানুষ। একবার ভাবুন তো 2014 সালের পর থেকে যে মোদিজি বলেছিলেন যে এত উগ্রপন্থী হামলা দেশের উপরে হচ্ছে, এর জবাব কে দেবে? এর জবাব প্রধানমন্ত্রী দিতে হবে। মনমোহন সিংয়ের দিকে আঙ্গুল তুলে বলেছিলেন তারা এত অস্ত্র কোথার থেকে পাচ্ছে, কিভাবে আমার দেশে ঢুকছে, এর জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে। আজকের কে দেবে? আজকের শুধু পাকিস্তান বাংলাদেশ এইসব গল্প শোনালেই হয়ে যাবে? বাংলাদেশে এক এসআইআর করলো রোহিঙ্গা বাংলাদেশি অমুক তমুক বলে, একটা রোহিঙ্গা দেখাতে পারলো না, প্রমাণ করাতে পারলো না যে এতগুলো রোহিঙ্গা ধরা পড়েছে। দ্বিতীয়ত কথা, তাদের কোনো কাগজপত্র কোনো দেখাতে পারেনি যে তাদের নামে এই কাগজপত্রটা হয়েছে। দ্বিতীয় কথা, সেই বাংলাদেশে যার কিছু নেই তারা আমাদেরকে চোখ গরম দেখাচ্ছে, তারও বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করতে পারেনি। এবং কথায় কথায় মোল্লা পাকিস্তানি বলছি, অথচ বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি কোন সনাতনী ছিলেন, তাকে নিয়ে এসে আমরা রেখে দিয়েছি। তা নিয়ে কি কোনো সময় প্রতিবাদ করি? আমরা করি না, বা মুখও খুলি না, বলিও না। এগুলো আমাদেরকে ভাবায়। এবার বলবেন হয়তো আমি চটি চাটা ফাটা ওসব বুঝি না। আমি নিজে রোজগার করে খাই, সাধারণ ফ্যামিলির ছেলে, যেটা সত্য, যেটা চোখে দেখি সেটাই আপনাদের সামনে বলি। যদি ভুল বলে থাকি তাও আপনারা বলবেন, আর সঠিক বললে সেটাও আপনারা বিচার করবেন। তো দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে চাকরি চুরি নিয়ে এত গল্প। তৃণমূল সরকার চোর থাকলে অবশ্যই সাজা দিন, শাস্তি দিন, তার জন্য আইন আদালত রয়েছে। যে কোনো পুলিশ কোনোদিন পারে না যে কোনো মানুষ কি 2021 সালে কে কোথায় একটা অশান্তি করেছিল, কে কাকে চোখ গরম দেখিয়েছে, তার বিনিময়ে পুলিশ এখন 2026-এ তার কোমরে দড়ি পরিয়ে তাকে আন্ডারপ্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাবে, কোনো আইনে নেই। দ্বিতীয়ত কথা, এই সরকার হতে না হতে দিনহাটাতে বেহালাতে নাবালিকা ধর্ষণ হয়েছে, তার নিয়ে কোনো মোমবাতি জ্বলছে না, কোনো রাত দখল হবে না, কোনো বিরোধিতাও চলবে না, এবং কোনো বিচারও পাবে না। এটাই কি আমরা চাই? এটাই কি রাজনীতি? না এটাই কি প্রতিবাদ? না আমরা আমাদের মূল্যবোধ মনুষ্যত্ব হারাচ্ছি দিন দিন, আমরা বিক্রি হয়ে যাচ্ছি? কোনটা? না আমার দেশ বিক্রি হয়ে যাচ্ছে। ভাবায়, আমাদের মতন সাধারণ মানুষকে ভাবায়, তাই আপনাদের সামনে তুলে ধরি। কেউ যদি মনে করেন আমি অমুক দল তমুক দলের চাটনগিরি করছি, একদম ভুল করছেন। আমার ঘরেও চাকরির যোগ্য শিক্ষিতা কন্যা সন্তান পড়ে আছে, আমারও মাথা ব্যথা রয়েছে। অথচ নিট কেলেঙ্কারি 22 লক্ষ ছাত্রছাত্রীর জীবন এইভাবে নষ্ট করা হচ্ছে, তাদের ভূত ভবিষ্যৎ এইভাবে নষ্ট করা হচ্ছে। একজন কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না, কামটি মেরে বসে আছেন। করব না। ভারত আমাদের হাতের মুঠোয়, ভারতীয়দের ভার আমাদের হাতে, আমরা যেটা বলবো সেটাই মেনে নেবো, এরকম একটা দম্ভ তাদের মধ্যে। এটা কি ঠিক? এটা কোন হিন্দুত্ব আর কোন সনাতনী? আর কি হচ্ছে? কি আমরা লাভবান হচ্ছি হিন্দুরা? এটা আমাদের ভাবাবে না? আর এখানে চাকরি চোর, মমতাকে জেলে ভরো, একে জেলে ভরো, তাকে জেলে ভরো। 26,000 চাকরির মধ্যে যদি আনলিগাল চাকরি হয়ে থাকে 10,000 হয়েছে, 10,000 বিক্রি হয়েছে, মেনে নিলাম, তার জন্য তাদের শাস্তি দেওয়া হোক। তারপরে এক স্কাম আর্থিক স্বর্ণ ব্যবসায়ীর 15 লক্ষ কোটি টাকা, যা 5 বছরের হয়তো বাজেট পশ্চিমবাংলার। ভাবতে পারেন, বার্ষিক হয়তো 3-4 লক্ষ কোটি টাকা, সেখানে 15 লক্ষ কোটি টাকা স্ক্যাম হয়েছে। এটাও শুনতে পাচ্ছি সংবাদ মাধ্যমের মাধ্যমে। তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। এবং এই 2014 সালের পরেও যারা বিরাট অঙ্কের আর্থিক দুর্নীতি করে বিদেশে চলে গেছেন, একজনও কি দেশে ফিরিয়ে নিয়ে এসছে একজনকে, বা শাস্তি দিতে পেরেছেন? কিন্তু একের পর এক দুর্নীতিগ্রস্ত মানুষরা আজকের বিদেশে গিয়ে বহুল তবিতে জীবনযাপন করছে। লম্বা লিস্ট। এই কোন দেশভক্ত? তাই আপনাদের সামনে এই প্রশ্নগুলো রাখলাম, আপনারাই বিচার করবেন। G20-র এক আসর বসিয়ে, যা প্রত্যেক বছর কোনো না কোনো দেশে বসে, এমন একটা প্রচার করা হলো যে কি না
এই আসর একমাত্র ভারতবর্ষ মোদিজির আমলেই হয়েছে এবং মোদিজিকে বিশ্বগুরুর আখ্যা দেওয়া হোক। তারপরেই তো দক্ষিণ আফ্রিকায় হয়েছে পরের বছর। সেই G20 আসর বসিয়ে তাদেরকে সোনার থালায় বসিয়ে খাওয়ানো দাওয়ানো হলো। কী লাভটা হলো? কোন শিল্পটা এসছে, কোন বাণিজ্যটা এসছে, কী এমন আমার ভারতবর্ষ উন্নতির দিকে গেছে? দিনকে দিন তো অবনতির দিকেই যাচ্ছে। ডলারের দাম বাড়তে বাড়তে কোথায় পৌঁছে গেছে একবার ভেবেছেন? এই মনমোহন সিংয়ের সময় ডলারের দাম কত ছিল, এখন কত রয়েছে একটু গুগল সার্চ করে দেখুন, তারপরে ভাবুন যে দেশটাকে আপনারা কত উন্নতির পথে নিয়ে গেছেন। হ্যাঁ, একটা জিনিস করতে পেরেছে, বিজ্ঞাপনের সরকার করতে পেরেছে। যাই করুক না কেন, গদি মিডিয়া আমি বলি না বলি, আমার মুখ হয়তো বন্ধ করবেন, কিন্তু এইটা প্রচারে কিন্তু চলছে গদি মিডিয়া, মানে মোদি মিডিয়া। মিডিয়ারাই মোদিকে এগিয়ে রেখেছে এবং বিজ্ঞাপনের মাধ্যমে মোদি যা করছেন সব ঠিক করছে। যেরকম সরকার গঠনের আগে 2014 সালের আগে রামদেব বাবা থেকে শুরু করে সবাই প্রচার করেছেন কোন সরকারকে চান, যারা 40 টাকায় পেট্রোল দেবে তারা, না যারা 60 টাকায় দেবে, এই বলে প্রচার করেছেন। তারপরে যখন মোদি সরকার গঠন হলো, প্রত্যেকটা পেট্রোল পাম্পে গিয়ে দেখতাম মোদিজির একগাল হাসি দেওয়ার ছবি জোরহাত করা, এবং সেই ছবিটাকে এমনভাবে লাইট ফাইট দিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে তার পিছনেও একটা মাসিক বিশাল আকারে খরচা হতো, কারণ কোনো কোম্পানিকে টেন্ডার দিয়ে এটা করা হতো। সেই ছবিটা দেখে, হাসির ছবি দেখে, এই আজ্জর করা ছবি দেখে যে বিজ্ঞাপনটা দেওয়া থাকতো পেট্রোল পাম্পে, সেটা দেখে আমি খুশি হলেও হিন্দু সনাতনী ঘরের ছেলে, আমার থেকে কি 10 টাকা লিটার কম নেওয়া হতো? হতো না। এটা ভাবায়। তাই আপনারাও ভাবুন, এবং আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কতটা যুক্তিসম্পন্ন আপনারাই বলবেন কমেন্টের মাধ্যমে। তাই আজকের অনুষ্ঠানে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন এবং সঙ্গে থাকবেন। জয় হিন্দ।